হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো ক্লাস 8-এর আমরা কি আলোচনা করব আজকে আমরা আলোচনা করব কিছু সাজেশন দেবো তোমাদেরকে। আজকে কী করবো? আমরা সাজেশন দেবো কিছু। তো দেখো, আমাদের ক্লাস 8-এর তো মোটামুটি পরীক্ষা অনেকেরই শুরু হয়ে গেছে বা অনেকের কয়েকদিনের মধ্যে শুরু হবে। তো তার জন্য আমি ঠিক করেছি কি তোমাদেরকে একটা সাজেশন দেবো। তো সেই সাজেশনের ওপর তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করো। মোটামুটি যারা অঙ্কে কাঁচা আছে, যাদের মনে হচ্ছে যে স্যার সব অঙ্ক করে উঠতে পারছি না, তো তাদেরকে কিছু কিছু অঙ্ক আমি সিলেক্ট করে দেবো। সেই অঙ্কগুলো তোমরা যদি একটু ভালো করে দেখে যেতে পারো তো একটা ভালো নাম্বার তোমরা পেতে পারো বা পরীক্ষায় তুলতে পারো। তো তার জন্যই এই ক্লাসটা, তো মন দিয়ে দেখো, প্রত্যেকেই দেখবে, প্রত্যেকের জন্যই খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। ঠিক আছে? আর কোথাও যদি অসুবিধা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমরা জানাবে। ওকে, তো চলো করে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আর একটা কথা, আজকে একটা ক্লাসের মধ্যে আমার পুরো যতগুলো চ্যাপ্টার আছে তোমাদের সব চ্যাপ্টারের সাজেশন হয়তো সম্ভব হবে না একটা ক্লাসের মধ্যে দেওয়া। তো তার জন্য কি আমরা 3টে পার্ট করবো ঠিক করেছি। তো 3টে পার্টে কিন্তু তোমাদের পুরো যে ফার্স্ট সাবমেটিভ যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার উপর যে সাজেশনটা হয় সেটা আমরা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে? তো চলো শুরু করে। তো প্রথমে আসি আমরা পূর্বপাঠের পুনরালোচনা। কোষে দেখি 1.1 তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 5 পাতায় খোলো। কোষে দেখি 1.1। তো এখান থেকে কি সাজেশন করব? তো এখান থেকে সাজেশন বলতে কি তোমাদেরকে কিছু কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে, যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের সম্বন্ধে তোমরা ক্লাস 7-এ পড়ে এসেছো নিশ্চয়ই। তো তাও একটু আমি বলে দিই যে ক্ষেত্রফলটা কি, পরিসীমাটা কি, একটু যদি মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে যদি কোনো শর্ট টাইপ কোয়েশ্চেন আসে তাহলে সেগুলোকে আমরা সলভ করতে পারবো। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো, তোমাদের বই থেকে একটা অঙ্ক করাবো, কয়েকটা অঙ্ক। তো তার আগে একটু বলে দিই, ধরো তোমাকে বলে দিয়েছে কি একটা আয়তক্ষেত্র কেমন দেখতে? এরকম ধরনের দেখতে হয় আয়তক্ষেত্র আমাদের, তাই তো? আয়তক্ষেত্রে কি বড় যে বাহু দুটো থাকে, এই বড় বাহু দুটোর নাম কি? আমরা দৈর্ঘ্য বলি, তাই তো? বড় বাহু দুটোকে কি বলি? দৈর্ঘ্য বলি। আর ছোট যে বাহু দুটো আছে এই বাহু দুটো কি? প্রস্থ বলি আমরা, তাই তো? তাহলে একটি আয়তক্ষেত্রের কটা দৈর্ঘ্য, কটা প্রস্থ? দুটো দৈর্ঘ্য আছে, দুটো প্রস্থ আছে। তো এবার দেখো, এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ জানলাম, এবার আমাদেরকে পরিসীমা বার করতে দেয়। তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে আমাদেরকে এটাই বোঝায় যে ধরো একটা নাম দিয়ে দিই, যদি A B C D, তো এরকম যদি নাম দিই তাহলে এর যে 4-5টার যে পরিমাপটা সেটাই হচ্ছে এই আয়তক্ষেত্রটার পরিসীমা। কি বললাম? 4-5টার যে পরিমাপ। তো দৈর্ঘ্য যদি আমি বলে দিই 5 সেন্টিমিটার আর প্রস্থ যদি আমি বলি 2 সেন্টিমিটার, তাহলে এর পরিসীমা কত হবে বলো তো? আমরা যদি 4 সাইডকে যোগ করে দিই তাহলেই কিন্তু আমরা পরিসীমা পেয়ে যাবো। কিন্তু আমরা কি করি, একটা ফর্মুলা আমাদের জানি, যে ফর্মুলাটা কি জানি, পরিসীমার ফর্মুলাটা কি জানি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থকে যোগ করে আমরা কি তার সঙ্গে 2 গুণ করে দেবো। কেন 2 গুণ করে দেবো বলো তো? দেখো, দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্থ আছে বলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এইভাবে কিন্তু আমরা আয়তক্ষেত্রের পরিসীমা বার করি। পরিসীমা মানে এই চারপাশের, মানে A থেকে B তে ধরে B পর্যন্ত গেলে, B থেকে C, C থেকে D, D থেকে আবার A, এইভাবে কিন্তু আমরা এর কি বার করি? পরিসীমা বার করি। এবার হচ্ছে কি ক্ষেত্রফল মানে কি বুঝি? ক্ষেত্রফল মানে আমরা বুঝি যে এই ভিতরটা কত অংশ, ভিতরের মাপটা কত অংশ। তার জন্য আমাকে কি করতে হবে? দৈর্ঘ্য আর প্রস্থকে যদি আমরা গুণ করে দিই, এই দৈর্ঘ্য আর প্রস্থকে যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে ক্ষেত্রফল পেতে গেলে কি করতে হবে? ক্ষেত্রফল পেতে গেলে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থকে কি করে দিতে হয়? গুণ করে দিতে হয়। তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বইয়েতে দেখবে যে কি 4-এর দাগের যে অঙ্ক আছে, 4-এর দাগের যে অঙ্কটা আছে, সেই অঙ্কতে একটা কথা তোমাদেরকে বলে দেওয়া আছে যে কি দৈর্ঘ্য বরাবর সমান্তরাল, দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল রাস্তা, প্রস্থের সঙ্গে সমান্তরাল রাস্তা। এই ব্যাপারটা কি একটু বুঝে নিই, ছবিতে ভালো করে বুঝে নিই, তাহলেই কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল রাস্তা মানে কি বুঝলাম না তো? একটু বুঝে নিই ভালো করে। দেখো কিভাবে কি করবে। একটা আয়তক্ষেত্র আঁকছি, ভালো করে বুঝবে। আমি একটা আয়তক্ষেত্র আঁকছি প্রথমে, এই হয়ে গেল আমার আয়তক্ষেত্র, তাই তো? তো এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কোনটা বলো তো? দৈর্ঘ্য হচ্ছে এটা, উপরেরটা দৈর্ঘ্য, তাই তো? নিচেরটাও দৈর্ঘ্য, আর এগুলো প্রস্থ, তাই তো? প্রস্থ, তাই তো? দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তা মানে কি? সমান্তরাল মানে কি বুঝি? আমরা রেল লাইন দেখেছি, মানে এর সমান্তরাল এইটা, এই দুটো পরস্পরের কি সমান্তরাল, মানে কখনো মিশবে না, এরা এইভাবে চলতে থাকবে। ঠিক আছে? তো এখানে দেখো দৈর্ঘ্য হচ্ছে এটা, এর সমান্তরাল মানে কি? এইরকম রাস্তা। দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তা মানে আমরা এরকম বুঝি। দেখো রাস্তার সঙ্গে, এই রাস্তাটার সঙ্গে
এটা কি সমান্তরালে আছে পরস্পরের সঙ্গে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তা মানে এটা বুঝি, এরকম ছবিটা বুঝি। তোমাদের 4 অঙ্কটা ভালো করে যদি দেখো, দৈর্ঘ্য বলে দিয়েছে অঙ্কটার মধ্যে কত 50 মিটার না কিছু একটা আছে সামথিং, আর প্রস্থটা বলে দিয়েছে 30 মিটার। তাহলে আমাকে বলেছে যে এই রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তাটা চওড়া বলে দিয়েছে। রাস্তাটা চওড়া মানে কি, রাস্তাটা হচ্ছে এই যে এই মাপটা, এইখান থেকে এইটুকুনি মাপটা কত 4 মিটার, রাস্তাটা 4 মিটার চওড়া। তোমাদের 4 অঙ্ক, বইয়ের 4 অঙ্কটা দেখো, তোমাদের পাতা নম্বর আমি বলে দিচ্ছি। তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 6 পৃষ্ঠায় দেখো 4 অঙ্কটা। মিহিরদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার, ঠিক আছে। রাস্তাটা হচ্ছে 4 মিটার চওড়া। তাহলে আমাকে কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল এঁকে হিসাব করতে বলেছে। রাস্তার ক্ষেত্রফল মানে এই কালো অংশটা দেখো, রাস্তাটাকে যে ব্লক করেছিলাম কেটে কেটে, তো এই অংশটার মাপটা আমাকে জানতে চাইছে। তো ক্ষেত্রফল বার করতে হবে। তো ক্ষেত্রফলের আমি ফর্মুলা কি বলেছি, আয়তক্ষেত্র হলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তো দেখো রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, আচ্ছা রাস্তার দৈর্ঘ্য আর আচ্ছা বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হবে বলো তো, এটাও তো 50 মিটারই হবে আমার, কারণ কি এটার সঙ্গে এই বাহুটা তো সমান, ভালো করে দেখো, তাহলে এটা 50 মিটার। আর প্রস্থ তাহলে কি হবে, প্রস্থ বলে দিয়েছে চওড়া, রাস্তাটা কতটা চওড়া, এই দেখো এই অংশটুকু চওড়া, তাহলে 4 মিটার চওড়া। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে বলো তো, তাহলে ক্ষেত্রফল কত হবে, কার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে আমার, দৈর্ঘ্য কত 50 মিটার, প্রস্থ কত 4 মিটার, এখানে মানে 5 4 20, মানে 200 মিটার স্কোয়ার। বোঝা গেল। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম, 200 মিটার স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেছে কিন্তু নিশ্চয়ই, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদেরকে জিনিসগুলোকে পরিমাপ করতে দেয়। আবার হয়তো আমি এই অঙ্কটার মধ্যে আর কয়েকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এটা বইয়ে নেই, ঠিক আছে, এটা বইয়ে জিজ্ঞাসা করেনি। বইয়ে আমাদের শুধুমাত্র এটুকু জিজ্ঞেস করেছিল যে কি রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা হবে। তো আমাদেরকে যদি বলে, ধরো বলতো, ঠিক আছে, এরকম অঙ্ক যদি আছে তোমাদের দেখবে যে ধরো বলছে যে কি রাস্তা বাদে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, রাস্তা বাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, মানে এই রাস্তাটুকু বাদ দিয়ে এই বাকি অংশ দুটোর, মানে এই অংশটা আর এই অংশটার ক্ষেত্রফল কত হবে। তো কি করে বার করবো এটাকে, ভালো করে একটু ভেবে দেখো। বার করার খুব সোজা পদ্ধতি, কিভাবে বের করবে বলো তো, এই দেখো খুব সোজা। দেখো প্রথমে হচ্ছে টোটালটার মানে পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল যদি বার করি, তার থেকে যদি এটুকু আমি বাদ দিয়ে দিই, তাহলেই তো আমার এই অংশটুকুর ক্ষেত্রফল পড়ে থাকবে। মানে ভালো করে দেখো, এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র, এটা আমার আয়তক্ষেত্র থেকে আমি হচ্ছে একটা রাস্তা এরকম আঁকছি। তো এই রাস্তাটাকে যদি আমি বাদ দিয়ে দিই, ধরো এইখানটায় উড়িয়ে দিলাম, এইখানটা উড়িয়ে দিলাম, তাহলে এইখানটা পড়ে রইলো এই দিকটা, আর এই দিকটা এরকম পড়ে রইলো, এইখানটা রাস্তাটাকে উড়িয়ে দিয়েছি। তাহলে এর ক্ষেত্রফল আমি পেয়ে যাব, এটা বাদ দিয়ে দিলে, টোটালটা থেকে পুরোটা থেকে রাস্তাটাকে বাদ দিয়ে দিলে এই দুটো অংশই তো পড়ে থাকে, ঠিক আছে। তো সেইভাবে বার করবো যে পুরো আয়তক্ষেত্রকার বাগানটির ক্ষেত্রফল বার করবো প্রথমে। তো পুরো আয়তক্ষেত্রকার ক্ষেত্রফলটির বাগানটির ক্ষেত্রফল থেকে কি করে বার করবো বলো তো, তো বাগানটির ক্ষেত্রফল কত হবে, বাগানটির ক্ষেত্রফল তোমার দাঁড়াবে হচ্ছে কি, এটা দৈর্ঘ্যটা হচ্ছে 50 মিটার, আর এটা কত 30 মিটার, 5 3 15, 15 গায়ে 2 শূন্য মিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কি করে বার করবো, রাস্তার ক্ষেত্রফল এই পুরোটা থেকে বাদ দিয়ে দেবো। তাহলে লিখবে যে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তাহলে কত হবে, রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল তাহলে কত হবে, 1500 থেকে আমরা কত বাদ দেবো, 200 মিটার বাদ দিয়ে দেবো, এই 200 বর্গ মিটার বাদ দিয়ে দেবো, 200 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে যদি বাদ দিয়ে দিই কত হবে, 1300 মিটার স্কোয়ার, এটা হবে আমার আনসার। বোঝা গেল। এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলোকে, যে আয়তক্ষেত্রের যদি অঙ্ক আসে কোনো, এইভাবে কিন্তু তোমরা সলভ করবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো একটু দেখে যেও, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। চলো নেক্সট অঙ্কে এবার যাওয়া যাক, পরবর্তী। আচ্ছা পরবর্তীতে দেখো তোমরা শর্ট কোয়েশ্চেন হিসেবে তোমাদের এবার বইয়ের তোমাদের পৃষ্ঠা নম্বর কোষে দেখি 1.2 চলে এসো, কোষে দেখি 1.2 দেখো প্রথমের যে অংশ আছে, প্রথমের যে অঙ্কটা আছে দেখো, কিছু দেশলাই কাঠি দিয়ে অঙ্ক দিয়েছে, যে নিচে কতগুলো কাঠি দেশলাই কাঠি দিয়েছে, এনতম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। তো প্রথমে দেখো একটা কাঠি দিয়ে একটা হচ্ছে সজ্জা বানিয়েছে, দ্বিতীয়ত কিছু কাঠি দিয়ে একটা সজ্জা বানিয়েছে, তৃতীয় ছবিটাতেও একটা কিছু কাঠি দিয়ে বানিয়েছে। এবার 4 নম্বর মানে চতুর্থতম পদে কটা কাঠি দিয়ে
সজ্জাটা তৈরি হবে সেটা তোমাকে বার করতে হবে। তো খুব সোজা। তো প্রথমটা ভালো করে দেখো, প্রথমে যে ছবিটা আছে গুনে ফেলো, যেটা কটা কাঠি লেগেছে তোমাদের। প্রথমটা যেভাবে আছে গুনে ফেলো। এই দেখো এইভাবে কাঠি, এটা একটা 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 কাঠি। মোট কটা কাঠি লেগেছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো প্রথমে হচ্ছে 6টি কাঠি লেগেছে প্রথম সজ্জাটিতে। দ্বিতীয় সজ্জাটি এইভাবে বানিয়েছে, দ্বিতীয় সজ্জাটি এইভাবে বানিয়েছে। ঠিক আছে, দ্বিতীয় সজ্জাতে কটা কাঠি লেগেছে তাহলে কোনো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। তাহলে দ্বিতীয়টাতে হচ্ছে 11টি। তাহলে এদের দুজনের সাধারণ অন্তর কত, মানে এদের মধ্যে ডিফারেন্সটা কত আছে, 11 থেকে 6 বাদ দিয়ে দাও, 5টি। মানে এর থেকে এতে 5টি কাঠি বেশি আছে, 5টি কাঠি বেশি আছে, তাই তো, কাঠি বেশি আছে। ঠিক আছে, তাহলে এই পরবর্তী যে ছবিটা তৈরি হবে তাতে কটা কাঠি আছে থাকবে বলো তো। যদি 11 থাকে, 11-এর সাথে 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 16টি কাঠি আছে। দেখো পরের যে সজ্জাটা তৈরি করা আছে তোমাদের, দেখো 3 নম্বর ছবিটা, ওদের 16টি কাঠি আছে। তাহলে পরেরটা যদি 16টা থাকে, 16-র সাথে আরও 5 যোগ করে দাও, তাহলে পরেরটা তাহলে কত হয়ে যাবে, 4 নম্বর স্থানে 16 আর 5-এ কত হচ্ছে, 21টি। ঠিক আছে, তাহলে 21টি কাঠি, 4 নম্বর স্থানে তোমাদের কটা কাঠি লাগবে তাহলে, 21টি কাঠি লাগবে 4 নম্বর সজ্জাটা তৈরি করতে। এইভাবে খুব সোজা। প্রথমে যে দুটো ছবিকে একদম ভালো করে বুঝে নেবে যে প্রথমটা কটা দিয়ে তৈরি আছে, দ্বিতীয়টা কটা দিয়ে তৈরি আছে। ঠিক আছে, তাদের মধ্যে সাধারণ অন্তর বার করবে। কী করবে, বেশিটার থেকে কমটাকে বাদ দিয়ে দেবে। তাহলে টোটাল হচ্ছে 5টা বেরিয়েছে, তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, 5টা করে। তাহলে এর সাথে 5, 6-এর সাথে 5 যোগ করলে 11 হচ্ছে, তাহলে 11-এর সাথে 5 যোগ করলে 16 হচ্ছে, 16-এর সাথে 5 যোগ করলে 21টা হচ্ছে। এইভাবে তোমরা কিন্তু বার করতে পারবে। ঠিক আছে, এরকম তোমাদের শর্ট টাইপ কিন্তু কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই, দেখে নাও একবার। ঠিক আছে, বুঝলাম, চলো ক্লিয়ার, এখান থেকে করবে। আচ্ছা এবার দেখো এখানে তো পরের পাতাও কিন্তু এই ধরনের কিছু অঙ্ক আছে কাঠি দেওয়া, সেই কাঠির অঙ্কগুলো তোমরা একটু দেখে নেবে। 2-এর দাগের অঙ্কটা দেখো তোমাদের 11 পাতায়, এটা শর্ট কোয়েশ্চেনে দেয় অনেকে। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি 4y+2 হয় তাহলে ত্রিভুজটির পরিসীমা বার করে। তো এই মাত্র বললাম পরিসীমার ব্যাপার কি, আমি তোমাদেরকে এক্ষুনি বুঝিয়েছি যে পরিসীমা মানে একটি ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, যাই হোক এটা সমবাহুই ধরো, দেখে সমবাহু মনে হচ্ছে না, ধরো একটা বাহুর দৈর্ঘ্য যদি আমাকে বলে দেয়, এটা সমবাহু ত্রিভুজ, এটা একটি সমবাহু, আমি লিখে দিচ্ছি, এটা একটি সমবাহু ত্রিভুজ। তো সমবাহু যেহেতু ত্রিভুজ, তার 3টে বাহু কি সমান, তো একটা বাহুর দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 4y+2। তাহলে 3টে বাহু মানে হচ্ছে পরিসীমা বার করতে বললে তাহলে কি করতে হবে, 3 বাহুকে আমাকে যোগ করে দিতে হবে, মানে 3 ইন্টু বাহু যদি করে দিই তাহলেই হয়ে গেল। 3 ইন্টু বাহু করতে পারো, বা একটা কাজ করতে পারো যে কি 3টে বাহুকে যোগ করে দিতে, মানে একবার পরিসীমা সমান, তাহলে কি লিখতে পারো, পরিসীমা সমান লিখতে পারো 3 ইন্টু এটা 4y+2, এটা করলেও বেরোবে। অথবা এটাও করতে পারো যে পরিসীমা সমান আর একটা জিনিস বার করতে পারো, এইভাবেও করতে পারো যদি মাথায় না আসে ফর্মুলা। 3বার হচ্ছে কি বাহুটাকে যোগ করবে, 4y+2, 4y+2, আর একবার করবে 4y+2, এইভাবে করতে পারো। ঠিক আছে, একই উত্তর আসবে, এটা তো যা উত্তর আসবে এটা তো তাই উত্তর আসবে। এতে কত উত্তর আসবে, 3-এর সাথে যদি গুণ করে 3 4 12y + 3 2 6, তাহলে 12y + 6, এইটাও ক্যালকুলেশন করবে, দেখবে এখানেও কিন্তু তোমাদের 12y + 6 উত্তর আসবে। এইভাবে বার করতে পারবে। ঠিক আছে, পরিসীমা মানে 4-5টার মান, 4-5টার যোগফল করলেই তোমরা কিন্তু পরিসীমা বার করে ফেলতে পারবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? ওকে, তো এখানে দেখো ছকটাতে যোগ বিয়োগ, তোমাদেরকে যোগ বিয়োগ কীভাবে করতে হয় আমি ডিটেলসে কিন্তু তোমাদেরকে করিয়েছি। তো যদি না দেখে দেখো ক্লাসগুলো ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ক্লাসগুলো একটু দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এই নিয়ে কিছু বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে বলছি। তো সরল করিরও কিছু অঙ্ক আছে দেখতে পাচ্ছ, 7-এর দাগের এসো, 7-এর দাগের কিছু সরল করো দিয়ে আছে দেখতে পাচ্ছ। এগুলো কিছুই নয়, সিম্পল গুণ আর ভাগ, সিম্পল গুণ আর ভাগ আছে এখানে, সেইভাবে কিছু নেই। তোমরা এখান থেকে একটু যেমন 1-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক, এগুলো খুব খুব সোজা অঙ্ক, বা 3-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক, এগুলো সিম্পল গুণ শুধু, আর কিচ্ছু নয়। গুণ করবে, তবে কেটে কুটি করে উত্তর কিন্তু তোমাদের চলে আসবে এখান থেকে দেখবে। আচ্ছা, আর 8-এর দাগের অঙ্কগুলো বলছে অভেদগুলো, এখানে দুটো ফর্মুলা ব্যবহার করে কিন্তু এর বর্গ করতে হবে। বর্গ মানে কি বুঝি, বর্গ মানে কোনো সংখ্যাকে, যদি কোনো সংখ্যাকে বর্গ করতে পারে তার আমরা কি করে দিই, স্কোয়ার করে দিই, তাই তো, স্কোয়ার করে করি, তো সেইভাবে স্কোয়ার করে করবো বর্গ। তো তার জন্য বর্গ করার জন্য আমরা ফর্মুলা দুটো শিখেছি।
তাই তো? ফর্মুলা শিখেছি কি, দেখো ধরো তোমাকে দিয়ে দিয়েছে কি এ প্লাস বি, বললো এই যে দেয়া আছে এটার বর্গ করো। তো বর্গ মানে কি, এর স্কোয়ার করে দেবো। তো এই স্কোয়ারের ফর্মুলা আমরা শিখেছি কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে করতে পারি বর্গ, ঠিক আছে? এইভাবে আরেকটা মাইনাসের ফর্মুলা আছে, ফর্মুলাটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা আছে। তাহলে একবার কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ফর্মুলাগুলো একটু মাথায় রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ধরো এই সংখ্যাটার বর্গ করতে বলেছে, ধরো তোমাকে দিয়ে দিয়েছে যে 102 এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো। তো কিভাবে করব, আমরা কি করব, 102 গুণ 102 এইভাবে করলে হবে না, কিন্তু আমরা কিন্তু এই অভেদের সাহায্যে যদি বর্গ নির্ণয় করতে পারি তাহলে আমরা ফর্মুলা ইউজ করব। কিভাবে করব দেখো, 100 এর সঙ্গে 2 যোগ করি, যদি তার স্কোয়ার করি, 100টা এ আর 2টা হচ্ছে বি, এইভাবে করতে পারবো। তাহলে এ স্কোয়ার মানে কি 100 স্কোয়ার প্লাস 2, এ কত 100 ইন্টু বি কত 2 প্লাস বি স্কোয়ার 2 স্কোয়ার হলো। তাহলে 100 স্কোয়ার কত, একের গায়ে 4টে শূন্য প্লাস 2 দিয়ে 4, 100 400 প্লাস 4, তাহলে কি হচ্ছে 10404, এটা হচ্ছে, ঠিক আছে? 1404 অ্যান্সার হচ্ছে। এইভাবে কিন্তু তোমরা অভেদের সাহায্যে মানে এই ফর্মুলাগুলোর সাহায্যে তোমরা আরামসে উত্তর বার করতে পারবে। দেখে নাও বুঝতে পারলে কি না, ক্লিয়ার? খুব সোজা অঙ্ক, জটিলতা একটুও নাই, বুঝে নাও ভালো করে, পরীক্ষায় আসার মতন অঙ্ক এগুলো, ঠিক আছে? তবে এদের সাহায্যে এইভাবে করতে পারো। যদি বড় কোনো সংখ্যা থাকে তাহলেও করতে পারবো। ধরো আরেকটা দিই, ধরো দেওয়া আছে 2x প্লাস 3y, 2x প্লাস 3, আচ্ছা মাইনাস দিয়ে একটা দেখা আছে 2x মাইনাস 3y, এর বর্গ নির্ণয় করতে বলছে, তাহলেও করতে পারবে। এটাকে এ ধরবে, এটাকে বি ধরবে, তাহলে ফর্মুলায় বসাও এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 4 2 দিয়ে 4 4 3 12xy প্লাস 3 3 9 y স্কোয়ার। এইভাবে করবে তোমরা অঙ্কগুলোকে, ঠিক আছে? বোঝা যাচ্ছে তোমরা কিভাবে বর্গ করবে, বর্গ এইভাবে কিন্তু নির্ণয় করতে হবে। আচ্ছা, আরেক ধরনের অঙ্ক আছে তোমাদের পরীক্ষার সময়। কি অঙ্ক, এখানে দেখো যে 9 দাগের অঙ্কগুলো বলে দিয়েছে তোমাদের পৃষ্ঠা নম্বর কত 12 পাতায়, যে 9 দাগের অঙ্কগুলো আছে বলছে কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। আচ্ছা, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে, তো খুব সোজা অঙ্ক। আমি একটা দেখিয়ে দিচ্ছি, প্রথমের অঙ্কটা দেখো কিভাবে করবে, বা দ্বিতীয় অঙ্কটাই দেখো আমি কিভাবে দেখাচ্ছি। সবগুলো একই ধরনের অঙ্ক, ঠিক আছে? আমি দ্বিতীয় অঙ্কটা দেখাচ্ছি তোমাদেরকে। 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার, ঠিক আছে? পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। আচ্ছা, পূর্ণ বর্গ মানে একটা ব্যাপারটা বুঝে নি, পূর্ণ বর্গ মানে তোমরা কি আগে বোঝো ভালো করে, পূর্ণ বর্গ জিনিসটা কি? ধরো কোনো সংখ্যাকে যদি আমি বর্গমূল করি, বর্গমূল করে যদি আমরা কি বর্গমূলটা একটি পূর্ণ সংখ্যা পাই, তখন আমরা সেই সংখ্যাটাকে বলবো কি একটি পূর্ণবর্গ সংখ্যা। মানে কি, যেমন ধরো 4কে যদি আমরা বর্গমূল করি তাহলে কি কি পাবো, 2 গুণ 2, তাহলে 2 থেকে একটা 2 বেরিয়ে আসছে, একটি পূর্ণ সংখ্যা, 2 একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি, 4 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা যার বর্গমূল 2, ঠিক আছে? কিন্তু যদি 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন বলো তো? 8কে যদি ভাঙি কত পাবো, 2 গুণ 2 2, তাই তো? তাহলে কি হচ্ছে, 2 রুট হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়। তাহলে 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে? মানে যার বর্গ করে আমরা হচ্ছে কি একটি পূর্ণবর্গ সংখ্যা পাবো। তাহলে আমি যদি বলি এ প্লাস বি তার হোল স্কোয়ার, এই সংখ্যাটা কি কোনো পূর্ণবর্গ সংখ্যা? ভেবে বলো তো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, অবশ্যই এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, অবশ্যই একটি পূর্ণবর্গ সংখ্যা। তো কারণ দেখো, আমি যদি রুট করে দিই এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি করি, তাহলে কি পাবো, রুটের ভেতর একবার এ প্লাস বি লিখতে পারবো আর একবার এ প্লাস বি লিখতে পারবো, দুটো এ প্লাস বি এর মধ্যে একটা এ প্লাস বি বেরিয়ে আসবে আমার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তো তাহলে আমাকে কি করব, এই যে সংখ্যামালাটা দেওয়া আছে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, মানে এমনভাবে প্রকাশ করতে হবে তার যদি আমি বর্গ করি তাহলে একটি, তার যদি বর্গমূল করি তাহলে আমি তার একটি পূর্ণ সংখ্যা পাই, ঠিক আছে? চলো, তো এইভাবে করব। তো প্রথমে দেখো আমি এটাকে ভেঙে লিখছি 25m স্কোয়ার, 25m স্কোয়ারকে কীভাবে লিখবো বলো তো, 5m, তার যদি স্কোয়ার করি এ স্কোয়ার মাইনাস 2, এ কত 5m
আচ্ছা বি, বি আমাকে কিভাবে আনতে হবে দেখো, যদি আমি 7n করি তাহলে কত হচ্ছে দেখো, 5 2 10, 10 7 10 70 mn। দেখো মাঝখানেরটার সঙ্গে মিলিয়ে দিয়েছি, এটা a স্কোয়ার মাইনাস 2a হচ্ছে 5n, আর বি কত ধরেছি 7n, ঠিক আছে, প্লাস 7n তার হোল স্কোয়ার। দেখো আমার কোন আকারে চলে গেল, 5m মাইনাস 7n তার হোল স্কোয়ার। তাহলে এটি তো একটি আমরা জানি কি, কারণ আমাদের স্কোয়ার এসছে, তার মানে এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, কারণ এর বর্গমূল করলে আমরা 5n মাইনাস 7n পাবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমার পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমাদেরকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার অঙ্কগুলো তোমাদেরকে সলভ করতে হবে। ক্লিয়ার? দেখো বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা এই চ্যাপ্টারে আর কি কি করতে হবে আর একটু বলে দিই। এই চ্যাপ্টারের মধ্যে দেখো ভালো করে বুঝবে, এই চ্যাপ্টারের মধ্যে আর কি করতে হবে, 10-এর দাগের একটা দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট, যে অঙ্কগুলো আমার মনে হয়েছে। 10-এর দাগের অঙ্কের মধ্যে এই অঙ্কটা, প্রথমের অঙ্কটাই দেখো, 10-এর দাগের প্রথমের যে অঙ্কটা আছে এটা প্রায় আসে 391 গুণ 409, ঠিক আছে। তো এই অঙ্কটা প্রায় আসে, এই অঙ্কটাকে কি বলেছে বলা যায়, নিচের সংখ্যাটা দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা। তো আমাকে প্রথমে মানেটা বুঝতে হবে যে দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা মানে কি, সেই মানেটা তোমাদেরকে আগে জানতে হবে, তারপরে কিন্তু অঙ্কটা করব। দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে, দুটি বর্গের মানে ধরো এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, ঠিক আছে। এর বর্গ মানে স্কোয়ার, বি এর বর্গ মানে স্কোয়ার, দুজনের বর্গের অন্তর্ফল মানে কি, অন্তর্ফল মানে বিয়োগ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আকারে কিন্তু আমাকে এটাকে প্রকাশ করতে হবে, ঠিক আছে। দুটি বর্গের অন্তর্ফল রূপে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে হয়। তো চলো করে ফেলি। তো যদি আমরা এটাকে করি, দেখো কিভাবে করব। দেখো 400 থেকে যদি আমি 9কে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 391, গুণ 400-র সাথে আমি যদি 9 যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে 409। দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, হলো। তাহলে দেখো একটা ফর্মুলা হয়ে গেল না। এর ফর্মুলাটা কি, এর ফর্মুলাটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো, তাই তো। দেখো ওটাই লেখা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি, এ কত এটা, বি কত 9, তাহলে 400 তার স্কোয়ার মাইনাস 9 তার স্কোয়ার। দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার রূপে আমি প্রকাশ করতে পারলাম। এইভাবে কিন্তু তোমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু করে ফেলতে পারবে অঙ্কটা। ক্লিয়ার? আরেকটা আছে এক্স। আচ্ছা এক্সকে কি করে করবো দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ, এই এক্সকে করা খুবই সোজা। দেখো এক্সকে আমরা এইভাবে লিখতে পারি কি, এক্স ইন্টু ওয়ান, এক্স ইন্টু ওয়ান, এক্স ইন্টু ওয়ান মানেই তো এক্স। তাহলে একটা ফর্মুলা ছিল তোমাদেরকে, এইরকম একটা ফর্মুলা, এ বির ফর্মুলাটা কী ছিল একটু মনে করে দেখো, এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার, এ ধরনের একটা ফর্মুলা ছিল এ বির ফর্মুলা। তাহলে আমরা এটাই করব। দেখো এ স্কোয়ার একটা বর্গ আছে, একটা সংখ্যার বর্গ, এদিকে একটা সংখ্যার বর্গ আছে, তাদের স্কোয়ারের বিয়োগফল করা আছে। তাহলে এটা হচ্ছে কি, আমি দুটি বর্গের অন্তর্ফল রূপে এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে কি লিখবো, এক্স প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার, দুটি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করা হয়। এই দুটো অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো পুরো একদম, পরীক্ষায় আসার মতন অঙ্ক দুটো প্রায় আসে, ঠিক আছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আচ্ছা এই চ্যাপ্টারে আর কি করবে তোমরা, আর কি করবে আমি বলে দিচ্ছি, চলো এটা বুঝলাম। এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে আর কি করতে হবে, দেখো এই চ্যাপ্টার থেকে তোমরা করবে 11 দাগের কিছু উৎপাদকে বিশ্লেষণ আছে, সেগুলো করতে পারো। যেমন হচ্ছে এক্স এর অঙ্কটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। এক্স এর অঙ্কটা দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই ধরনের অঙ্ক প্রায় দেয়। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি লিখতে পারবে, এক্স স্কোয়ার প্লাস 1, একবার এক্স স্কোয়ার মাইনাস 1, আবার এক্স স্কোয়ার মাইনাস 1কে আরেকবার ভাঙতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 1 যেমন আছে রইল। তাহলে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার একবার লিখতে পারি, 1 স্কোয়ার মানেই 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1
ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এইভাবে কিন্তু ফর্মুলার আকারে কিন্তু আমরা সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে? যে কোনো অঙ্ককে এইভাবে কিন্তু সলভ করতে পারবে তোমরা কিন্তু। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু তোমরা বসিয়ে করতে পারবে। ওকে, তিনের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। তিনের অঙ্কটা যেমন 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a, এটাও ইম্পর্টেন্ট আছে। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবো? এই অঙ্কটাকে সলভ করার জন্য তোমাদেরকে প্রথমে হচ্ছে 7a কমন নিতে হবে। 7a যদি কমন নিয়ে নাও তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7 2 14 2x প্লাস 1। ঠিক আছে, এই হয়ে গেল আমার অঙ্ক কমন নিয়ে। এবার হচ্ছে ফর্মুলায় ফেলো। 7a যেমন আছে রইলো এইদিকে। ঠিক আছে, এখানে লেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হলো। এটাকে মিলিয়ে দিলাম, তাহলে 7a যেমন আছে রইলো। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে ফর্ম 7a ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে সলভ করতে পারি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এই ধরনের অঙ্ক আসবে পরীক্ষায়। আচ্ছা, 13 দাগের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে একটা মান নির্ণয় করার অঙ্ক তোমাদের প্রায় এসেই থাকে অঙ্ক, মান নির্ণয় করার অঙ্কগুলো। তো দেখাচ্ছি, দেখো 13 দাগের অঙ্ক। 13 দাগের একটা অঙ্ক কি আছে? প্রথমের অঙ্কটা দেখো, যেটা বলছি আমি প্রথমেরটাই দেখিয়ে দিচ্ছি একটা। 13 এর অঙ্ক। 13 অঙ্কটা কি বলছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 4 হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি 4 হয়, তাহলে দেখায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 14। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 14 দেখাতে হবে, প্রমাণ করতে বলেছে। তো কিভাবে করব? কি করে করবো? এই দিকটা লিখবে কি? উভয় পক্ষকে ঘন করে পাই। এই ঘন নয়, সরি, উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই, এই কথাটা লিখবে। লিখে উভয় পক্ষকে বর্গ করে দেবে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস এই সমান 4 স্কোয়ার করে দিলাম, মানে দুদিকটাই বর্গ করে দিলাম। তাই এটা একটা তো ফর্মুলা আমার, তাই তো? ফর্মুলাকে ফ্যাঙ্গো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 4 স্কোয়ার যেমন আছে হইলো। এই দেখো এই এক্স কাটছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এই 1 বাই এক্স স্কোয়ারকে এদিকে রাখছি, কারণ এরই মান বার করতে হবে। তাহলে 4 স্কোয়ার কত? 4 স্কোয়ার মানে 4 4 16, আর 2টা এদিকে গেলে -2, তাহলে কত বেরোচ্ছে? 14। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত পেয়ে গেলাম? 14। প্রমাণিত। এটা লিখে দেবে এইভাবে। ঠিক আছে, এই ফর্মুলাই হবে। আর বাকি আরও কিছু কতগুলো অঙ্ক আছে পরের দাগেরগুলো তোমরা এই দুটো ফর্মুলা ইউজ করে করতে পারবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কি? একবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একবার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটো ফর্মুলা ইউজ করে তোমরা কিন্তু বাকি অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তো প্রথমের চ্যাপ্টার যে পূর্বপাঠের পুনরালোচনা, মোটামুটি সাজেশন কমপ্লিট হলো। তোমরা দেখো, আরও যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট সেকশনে জানো। আর সাজেশন কিন্তু এখনও 2-3টে ক্লাস, 2টো ক্লাস আসবে, 2-3টে ক্লাস আসবে। তো সেখান থেকে কিন্তু বাকিগুলোকে আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাস চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা একটা করে সাজেশন দেবো। ঠিক আছে, তো ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।